মাঝরাতে ঝড় শুরু হয়, একের পর এক বাজ পড়তে থাকে। ঘুম ভেঙে যায় আয়াতের। ছোটবেলা থেকেই ঝড় অনেক ভয় পায় সে। ভয়ে সিদ্ধাতের পাশে গিয়ে শুয়ে পড়ে, তবুও ভয় কমছে না তার। জানলা খোলা থাকায় পর্দাগুলো বাধাহীনভাবে উঠছে। খুব জোরে বিদ্যুৎ চমকানোর আওয়াজ শোনা যাচ্ছে। আয়াত সিদ্রাতের বাহু খামচে ধরেছে। ঘুম ভেঙে যায় সিদ্রাতের। আয়াতকে তার পাশে দেখে কিছুটা চমকায় সে। তুই এখানে কেন? ভয়ে কিছু বলতে পারছে না আয়াত, হাত পা কাঁপছে। প্লিজ আমাকে একটু এখানে থাকতে দিন। সিদ্রাত বুঝতে পারে আয়াত ভয় পাচ্ছে, তাই সে কিছু না বলে পুনরায় শুয়ে পড়ে। দূরত্ব রেখে আয়াতও তার পাশে শুয়ে পড়ে। বাজ পড়ার শব্দে আবারও সিদ্রাতের বাহু খামচে ধরে। সিদ্রাত আয়াতের দিকে তাকায়। ভয়ে চোখ খিচিয়ে বন্ধ করে আছে আয়াত। তাকে টেনে বুকে নিয়ে আসে সিদ্রাত। সিদ্রাতের এত কাছে এসে শরীরে কাঁপুনি আরো বেড়ে যায় তার। সিদ্রাত তাকে দু হাতে জড়িয়ে নিয়েছে। ঘুমা, কিচ্ছু হবে না। আয়াত মাথা উঁচু করে তার দিকে তাকায়। এভাবে তাকানোর কিচ্ছু হয়নি। শরীরের কাঁপুনি যদি না থামিয়েছিস, এরপর যা হবে তার জন্য আমাকে দোষ দিতে পারবি না। কেমন অসভ্য মানুষ, দেখছে আমি ভয় পাচ্ছি, কই আমাকে একটু সান্ত্বনা দেবে তা না, কেমন থ্রেট দিচ্ছে দেখো। সিদ্ধাতের বুকে চুপটি মেরে শুয়ে আছে আয়াত। ঘুম নেই দুজনেরই চোখে। নিস্তব্ধতা ভেঙে আয়াত বলে উঠল। বিশ্বাস করুন আমি কিছুই জানতাম না। চুপ করে থাকে সিদ্রাত। আমি চুপ, ঘুমা। আমার কথাটা আপনি শুনুন। ঘুমাতে বলেছি। আপনি আম্মুকে ভালোবাসেন? ভয়ে ভয়ে কথাটা জিজ্ঞেস করে ফেললো আয়াত। রেগে যায় সিদ্রাত। আয়াতকে বুক থেকে তুলে ছুঁড়ে মারে। ওর মতো মেয়ের জন্য আমার মনে কোনো ভালোবাসা নেই। ওকে ঘৃণা করি আমি। ওর নামও শুনতে চাই না। আরোহীকে ভালোবাসলে তোকে ছোঁয়া তো দূর, তোর ধারের কাছেও ঘেঁষতাম না। এমন কথা আর একদিন শুনলে থাপড়িয়ে গাল লাল করে দেবো, স্টুপিড। ব্যালকনিতে চলে যায় সিদ্রাত। আয়াত তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সকালবেলায় ঘুম থেকে উঠে সিদ্রাতকে দেখতে পায় না আয়াত। মায়ের থেকে জানতে পারে সে অফিসে চলে গেছে। অকারণেই মনটা খারাপ হয়ে যায় তার। রাতেও দেরি করে বাসায় ফিরে সিদ্রাত। গোসল সেরে বাইরে বের হয়ে দেখে আয়াত তার দিকে তাকিয়ে কান ধরে দাঁড়িয়ে আছে। খাম্বার মতো সামনে দাঁড়িয়ে আছিস কেন? সর। শুনুন আমি কালকের জন্য সরি। কিছু না বলেই সরে যেতে চাইলেই আবারও সামনে এসে দাঁড়ায় আয়াত। আমি সত্যি সরি, এমন আর হবে না। আমি আর কখনো আপুর কথা বলবো না, প্রমিস। দেখুন আপনি আমাকে মাফ করে দেন প্লিজ, না হলে আমি কিছু খেতে পারছি না। আমি কি তোর খাবার ধরে রেখেছি? না, আপনি ধরেননি, ধরেছে আমার বিবেক। সে আমাকে বলছে তুই ওনাকে কষ্ট দিয়ে কিভাবে পেট ভরে খেতে পারিস। তোর জন্য মানুষটা কষ্ট পাচ্ছে, এগুলো ভাবতে গেলেই আমার চিন্তা হচ্ছে, আর চিন্তা করতে করতে আমার বমি হয়ে যাচ্ছে, আর আমি না খেয়ে একদম থাকতে পারি না। কথাটা বলেই গাল ফোলালো আয়াত। আয়াতের বাচ্চামো দেখে হেসে দিল সিদ্রাত। এই প্রথম তাকে হাসতে দেখছে আয়াত। সব সময় গম্ভীর মুখে না থেকে এভাবে হাসতে পারেন না, কত কিউট লাগছে আপনাকে। আনমনেই কথাটা বলে চোখ খিচে বন্ধ করে নেয় আয়াত। নিজেই মনে বিড়বিড় করে। ছি আয়াত, এতটা অসভ্য তুই কবে থেকে হলি? হাসি বন্ধ হয়ে যায় সিদ্রাতের। কিছুক্ষণ চুপ থেকে মুখ খুলে সে। যা খেয়ে নে। আর আমি কষ্ট পাইনি। যে আমার সাথে ছলনা করেছে তার জন্য আমি কখনোই কষ্ট পাবো না। হ্যাঁ, তখন মেনে নিতে পারিনি, তবে এখন আমার সামনে সবটাই ক্লিয়ার। তার জন্য আমার মনে ঘৃণা ছাড়া কিছুই নেই। ধন্যবাদ। পেটে ইঁদুর দৌড়চ্ছে, আমি খেয়ে আসি। দৌড়ে চলে যায় আয়াত। আয়াতের পিছু পিছু সিদ্রাতও নিচে চলে যায় খেতে। খাবার শেষ করে উপরে চলে আসে তারা। সোফায় শুতে গেলে বাধা দেয় সিদ্রাত। বিছানায় ঘুমা। একটু অবাক হয় আয়াত। তাহলে কি আপনি এখন থেকে সোফায় ঘুমাবেন? তোর কি মনে হয় এখানে শুতে পারবো আমি? তাই তো, আপনি যে লম্বা, এখানে তো আপনার জায়গাই হবে না। বলতে বলতে হেসে দেয় আয়াত। এখানে হাসার কি আছে? গম্ভীর কণ্ঠ তার। মুখে হাত চেপে হাসি বন্ধ করে আয়াত। সিদ্রাত বেডে গিয়ে শুয়ে পড়ে। আমি কোথায় ঘুমাবো? চুপচাপ এখানে এসে ঘুমাবি। বেশি কথা বললে বেলকনিতে রেখে আসবো। আয়াত আর কথা না বাড়িয়ে দূরত্ব বজায় রেখে সিদ্রাতের পাশেই শুয়ে পড়ে। সকালে আয়াতকে নিজের বুকে আবিষ্কার করে সিদ্রাত। আলতো হাতে পাশে শুইয়ে দেয় তাকে। আয়াতের ঘুম ঘুম ফোলা ফোলা চোখ মুখ দেখে নেশায় ডুবে যায় সিদ্রাত। ধীর গতিতে আয়াতের দিকে ঝুঁকে পড়ে। কপালে অধর ছোঁয়ায়।
কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে চলে যায়। কি করবে বুঝতে পারে না সিদ্ধার্থ। সবকিছু তার কাছে গোলক ধাঁধা মনে হচ্ছে। দেখতে দেখতে পরীক্ষা শুরু হয়ে যায় আয়াতের। রিপা আসে, একসাথেই পরীক্ষা দিচ্ছে, তবে ভিন্ন কেন্দ্রে। রিপাকে কলেজে নিয়ে যায় রায়হান। আয়াত বাড়ির গাড়ি দিয়ে যাওয়া আসা করে। সজীব চৌধুরী সাথে যেতে চায়, তবে আয়াত জানায় সে একাই যেতে পারবে, গাড়িও লাগবে না তার। সজীব চৌধুরী জোর করে গাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি থেকে তার কলেজ একটা 30 মিনিটের রাস্তা। সকাল সকাল বের হতে হয় তাকে। এ কয়দিনে সিদ্ধার্থকে নিয়ে তার সকল সংশয় শেষ হয়েছে। মানুষটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয় সে। আয়াতের সাথে অনেকটাই মিশে গেছে, তবে বর হিসেবে আয়াতের প্রতি কোনো দায়িত্ব পালন করতে নারাজ সে। সিদ্ধার্থের এতদিনের আচরণে আয়াত আশা করেছিল সিদ্ধার্থ তাকে সাথে করে নিয়ে যাবে, তবে এমন কিছুই হয়নি। মনে মনে খারাপ লাগলেও প্রকাশ করে না সে। আজ তাদের শেষ পরীক্ষা। সকাল থেকেই আকাশে প্রচুর মেঘ জমেছে। যখন তখন বৃষ্টি হতে পারে। পরীক্ষা শেষ করে গেটের সামনেই দাঁড়িয়ে আছে আয়াত। অনেক সময় অতিবাহিত হওয়ার পরও তাদের গাড়ি না আসায় চিন্তায় পড়ে যায় সে। বৃষ্টির কারণে কোনো গাড়িও পাচ্ছে না, বাড়ি যেতে রাজি হচ্ছে না। হতাশ হয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে সে। তার কাছে ফোনও নেই যে ফোন করে খবর নেবে। আর খবরই বা কিভাবে নেবে সে? কারো নাম্বারই তো জানা নেই তার। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি এলো বলে। আয়াত কোনো কুলকিনারা খুঁজে না পেয়ে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পরেই ড্রাইভার এসে আয়াতকে না পেয়ে সিদ্ধার্থকে ফোন করে। ছোট ভাইজান, ভাইমণি তো এখানে নেই। আমি ভেতরে খোঁজ করেছি, ভেতরেও নেই। নেই মানে? কি বলছো তুমি? আসলে ভাইজান, আসার সময় জ্যামে আটকে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। এখন দেখছি ভাবিমণি এখানে নেই। চাচা পাগল হয়েছেন আপনি? ওর পরীক্ষা শেষ হয় 1টায়, এখন 2:30 বাজে, আর আপনি এখন আমায় বলছেন? আমি বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে। আপনি রাস্তায় আটকে গেছেন, সেটা একবার আমাকে জানাবেন না? এতটা কেয়ারলেস আপনি কিভাবে হতে পারেন? রাগে ফোন কেটে মায়ের নাম্বারে কল করে সিদ্ধার্থ। আহাত এখনো বাসায় ফেরেনি শুনে বুকটা ধক করে উঠে তার। কোনো কিছু না ভেবে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে যায় সিদ্ধার্থ। অনেকটা হাঁটার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি থেকে বাঁচার উপায় না পেয়ে একটা বটগাছের নিচে আশ্রয় নেয় সে। একটু পরেই বাজ পড়তে শুরু করে। শীতল বৃষ্টির ফোঁটায় কাঁপতে থাকে আয়াত। চারদিক অন্ধকার হয়ে আছে। একাই নিস্তব্ধতা রাস্তায় ভয় পেয়ে যায় সে। তার উপর বাজ পড়ার আওয়াজে খুবই বাজে পরিস্থিতির শিকার হয়। কি করবে বুঝতে না পেরে নিচে বসে পড়ে। হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে আয়াত। নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে তার। এদিকে সিদ্ধার্থ পাগলের মতো খুঁজতে থাকে তাকে। মাথা কাজ করছে না তার। কলেজের সামনের রাস্তায় হঠাৎ বটগাছের নিচে একটা মেয়েকে বসে থাকতে দেখে ওটাই যে আয়াত চিনতে অসুবিধা হয় না সিদ্ধার্থের। বৃষ্টি মাথায় নিয়েই গাড়ি থেকে নেমে দৌড় লাগায় সিদ্ধার্থ। আয়াতের কান্নার শব্দ কানে আসে তার। হাঁটু গেড়ে আয়াতের সামনে বসে সিদ্ধার্থ। কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায় আয়াত। সিদ্ধার্থকে দেখে তার বুকে চাপিয়ে পড়ে। শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে জড়িয়ে ধরে বলে উঠে, কোথায় ছিলেন আপনি? জানেন আমি কত ভয় পেয়েছি। সিদ্ধার্থও বুকের মাঝে মিশিয়ে নেয় তাকে। কোনো ভয় নেই, আমি এসে গেছি তো, কিচ্ছু হবে না। কান্নার গতি আরো বেড়ে যায় আয়াতের। আয়াতের এমন কান্নায় ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে সিদ্ধার্থের। শক্ত করে বুকের মাঝে জড়িয়ে রাখে আয়াতকে। আমি কি সবার কাছে এতই মূল্যহীন? বিয়ের সময় কেউ আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করলো না। দোষ করলো আপু, শাস্তি আমাকে পেতে হচ্ছে কেন? আছে কারো কাছে জবাব? কাঠের পুতুল হয়ে গেছি আমি, যার যেভাবে মন চাচ্ছে সেভাবে নাচাচ্ছে। কেউ ভালোবাসে না আমায়, কেউ নেই আমার পাশে, কেউ। কথা শেষ করার আগেই সিদ্ধার্থ তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। সিদ্ধার্থের বুকের কাছে শার্টের অংশ খামচে ধরে আয়াত। এভাবে কতক্ষণ সময় অতিবাহিত হয়েছে জানা নেই তাদের। কথা দিচ্ছি ছায়া হয়ে পাশে থাকবো। উত্তরে কিছু বলে না আয়াত, শুধু ফেলফেল চোখে তাকিয়ে থাকে। শান্ত হয়ে গেছে আয়াত। শীতে থরথর করে কাঁপছে সে। আয়াতকে পাজা কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয় সিদ্ধার্থ। বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে ফেলে আয়াত। টানা 2 দিন সে বিছানা থেকে উঠতে পারেনি। সিদ্ধার্থ সারাক্ষণ তার পাশে ছিল। কেন জানি না মেয়েটার কষ্টও সহ্য হয় না এখন। 2 দিন পর আজ অফিসে যাচ্ছে সিদ্ধার্থ। জরুরি কাজ পড়ে গেছে তার। আয়াতের দিকে একটা ফোন বাড়িয়ে দিয়ে বলে, ধর, এটা নম্বর সেভ করা আছে,
কোনো সমস্যা হলে আমাকে কল করবি। কি এটা আমার জন্য এনেছেন? খুশি হয়ে যায় আয়াত। হুম। আর কিছু না বলে আয়াতের কপালে চুমু খেয়ে বেরিয়ে যায় সিদ্রাত। এটা তার এখন নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। শুনুন ঘুমাতে দে। শুনুন না। চোখ মেলে তাকায় সিদ্রাত। কি হয়েছে? আমতা আমতা করে বলে আয়াত। আমাকে একটু ঘুরতে নিয়ে চলেন না প্লিজ, না করবেন না। আজকে তো আপনার অফিস নেই। আর মোড়া ভেঙে উঠে বসে সিদ্রাত। কোথায় যেতে চাস? আমি তো তেমন কিছু চিনি না। আমাকে শুধু আইসক্রিম, ফুচকা, চকলেট খাওয়ালেই হবে। আয়াতের বাচ্চা বাচ্চা ফেস দেখে হেসে দেয় সিদ্রাত। যা, সোহানা আর রিপাকেও বল রেডি হতে। জেরিন ভাবি বাসায় থাকলে যেতে পারতো। বেচারা ভাবি মজার মজার খাবারগুলো মিস করে গেল। বিড়বিড় করতে করতে চলে যায় আয়াত, আবার ফিরে আসে। শুনুন আর একটা কথা। আবার কি চাই? তেমন কিছু না, বলছিলাম কি কালো পাঞ্জাবি পরলে আপনাকে কিউটের ডিব্বা লাগে। না মানে সোহান বলছিল আর কি। সিদ্রাতের চোখের দিকে তাকিয়ে আর কিছু বলার সাহস পায় না সে। দৌড়ে পালিয়ে যায়। উচ্চ শব্দে হাসে সিদ্রাত। তার মতো পরিপাটি মানুষের কপালে এমন অগোছালো মেয়ে কিভাবে জুটে গেল ভেবে পায় না সে। রেস্টুরেন্টে বসে মনের সুখে আইসক্রিম খাচ্ছে আয়াত। সিদ্রাতের সাথে ম্যাচিং করে সেও কালো কুর্তি পরেছে। চুলগুলো ছেড়ে দিয়ে চোখে গাঢ় কাজল লেপটেছে। এ অল্প সাজেই বেশ মানিয়েছে তাকে। সিদ্রাতের এমন তাকানো দেখে খাওয়া বন্ধ করে দেয় আয়াত। খাবেন? খেতে ইচ্ছে হলে অর্ডার দিন। এভাবে আমার খাবারে নজর দিচ্ছেন কেন? হেসে ওঠে সোহান। খাওয়া শেষ তোদের? হ্যাঁ সূচক মাথা নাড়ায় দুজনেই। না না, আমার এখনো হয়নি। দ্রুত কণ্ঠে বলে আয়াত। তোকে কেউ জিজ্ঞেস করেছে? যা, তোরা গাড়িতে গিয়ে বস, আমরা আসছি। রিপা সোহানকে সাথে নিয়ে চলে যায়। সিদ্রাত উঠে এসে আয়াতের পাশে বসে। আচমকা সিদ্রাতের এহেন কাণ্ডে চমকে কিছুটা দূরে সরে যায় আয়াত। সিদ্রাত কোমর চেপে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। কি বলছিলি এতক্ষণ? কই, আমি তো কিছু বলিনি। সিদ্রাতের এত কাছে আসায় মুখ দিয়ে কথা বের হতে চায় না আয়াতের। কিছুটা আইসক্রিম আয়াতের মুখে লেগে আছে। সিদ্রাত টিস্যু দিয়ে সযত্নে তা মুছে দেয়। কিছুটা দূরে সরে আসে। ওভাবে স্তব্ধ হয়ে বসে না থেকে খাবার শেষ করো। এতক্ষণেই শ্বাস ছাড়ে আয়াত। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আরো কিছু জায়গা ঘুরে বাড়ি ফিরে আসে তারা। আয়াত আজ অনেক খুশি। এই প্রথম সিদ্রাতের সাথে ঘুরতে বের হয়েছিল সে। ধীরে ধীরে আয়াতের সাথে সিদ্রাত স্বাভাবিক আচরণ করায়। এখন তাকে আগের মতো ভয় পায় না আয়াত। ফোন পাওয়ার পর থেকেই দিনে 1000 বার ফোন করে সিদ্রাতকে। কেন জানি এখন সিদ্রাতকে ছাড়া একা একা তার ভালো লাগে না। সিদ্রাতও যতই ব্যস্ত থাকুক ফোন সে রিসিভ করবেই। সেও যেন ফোনের অপেক্ষায় বসে থাকে। আজ কাজে মন বসছে না সিদ্রাতের, তাই তাড়াতাড়ি কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। আকাশ কালো মেঘে আচ্ছন্ন। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। সিদ্রাত বাড়ির মেন গেট দিয়ে গাড়ি দিয়ে ঢোকার সময় ছাদে কাউকে ভিজতে দেখতে পায়। যদিও অন্ধকার থাকায় বোঝার উপায় নেই কে সে, তবে সিদ্রাত শিওর ওটা আয়াতই হবে। কারণ তাদের বাসায় আয়াত ছাড়া এমন স্টুপিড কাজ আর কেউ করবে না। এই সন্ধ্যাবেলায় বৃষ্টিতে কে ভেজে? মা, আয়াত এই অসময়ে বৃষ্টিতে ভিজেছে আর তুমি কিচ্ছু বলছো না? আমি তো কত মানা করলাম, ও তো শুনলই না, দৌড়ে চলে গেল। ওর নাকি ভিজতে ইচ্ছা করছে। রেগে যায় সিদ্রাত। আগের বার বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছিল সেটা কি ভুলে গেছে? বৃষ্টিতে ভেজাচ্ছে আমি ওকে। বড় বড় পা ফেলে ছাদের দিকে অগ্রসর হয়। দেখেছো তোমার ছেলের কত কেয়ার, শুধু মুখে মুখেই এত ধমক, তল দিয়ে তো অন্য কিছুই চলছে। জেরিনের কথা শুনে হেসে ওখান থেকে চলে যায় রুবিনা বেগম। ছাদে গিয়ে সিদ্রাত দেখতে পায় হায়াত পানিতে পা দিয়ে লাফাচ্ছে আর গোল গোল ঘুরছে। সারা শরীর ভিজে গিয়ে শরীরের ভাঁজে স্পষ্ট। সিদ্রাত কিছু না বলে ধীর পায়ে এগিয়ে যায়। সিদ্রাতের উপস্থিতি টের পেয়ে ভয় পেয়ে যায় আয়াত। সিদ্রাতের গম্ভীর মুখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে। আয়াত কোনো কিছু চিন্তা না করে তৎক্ষণাৎ সিদ্রাতকে জড়িয়ে ধরে। আয়াতের এহেন কাণ্ডে ভেবাচাকা খেয়ে যায় সে। এমন সময় এমন কাণ্ড সে একদমই আশা করেনি। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর সিদ্রাতও আলতো হাতে আয়াতকে নিজের সাথে মিশিয়ে নেয়। বুক থেকে মাথা উঠিয়ে সিদ্রাতের দিকে তাকায় আয়াত। সিদ্রাত আয়াতের চোখে চোখ রাখে। বৃষ্টির পানি সিদ্রাতের মুখ বেয়ে তার মুখেও পড়ছে।
দুজন এভাবে একে অপরকে কতক্ষণ দেখতে থাকে জানা নেই তাদের। নীরবতা ভেঙে আয়াতি বলে উঠে, আমাকে সারা জীবন এভাবে আগলে রাখবেন তো? আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। পুনরায় জড়িয়ে ধরে। একদিন দাদুকে জিজ্ঞেস করেছিলাম, মেয়েরা বাপ মা ছেড়ে কিভাবে অন্য একটা বাড়িতে গিয়ে থাকতে পারে, কষ্ট হয় না তাদের? দাদু আমাকে বলেছিল, স্বামী মানুষটার ওপর আল্লাহ এত মায়া দিয়ে দেয় যে তাকে পাশে পেলে সব কিছু ভুলে থাকা সম্ভব। সেদিন কথাটার মানে না বুঝলেও আজ বুঝতে পারি। আমিও মায়ায় পড়ে গেছি আপনার। আর একটু শক্ত করে চোখ বন্ধ করে বলে উঠে, ভালোবেসে ফেলেছি আপনাকে, অনেক বেশি ভালোবাসি। আয়াতকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় সিদ্রাত। সিদ্রাতের এহেন কাণ্ডে চমকে ওঠে আয়াত। আমি ভালোবাসি না, বাসি না ভালো আমি। চিৎকার করে বলে উঠে সিদ্রাত। ভালোবাসি না আমি তোমাকে। ভালোবাসা নামক শব্দটা প্রচুর ঘৃণা করি আমি। ঘৃণা করি আমি ভালোবাসাকে। কথা শেষ করে বড় বড় পা ফেলে চলে গেল সে। আয়াত স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। জেরিনের ঘর থেকে বের হয়ে নিজের রুমে আসা আয়াত সিদ্রাতকে ঘরে না দেখে কিছুটা অবাক হয় সে। এত রাত হয়ে গেল, মানুষটা এখনো বাড়ি আসেনি। আয়াতের কষ্ট আরো বাড়তে থাকে। সে রেগে যাবে জানলে আয়াত কখনো ভালোবাসার কথা বলতো না। সোফায় গিয়ে শুয়ে পড়ে আয়াত। এতক্ষণ কান্না করার ফলে ঘুম এসে হানা দেয় চোখে। মাঝরাতে বাড়ি ফিরে সিদ্রাত আয়াতকে সোফায় শুয়ে থাকতে দেখে এগিয়ে যায়, হাঁটু গেড়ে বসে তার সামনে। কেন আমায় ভালোবাসলি আয়াত? আমার মনে কোনো ভালোবাসা নেই। আমি পারবো না তোকে ভালোবাসতে। তবে হ্যাঁ, কথা দিয়েছিলাম ছায়া হয়ে পাশে থাকবো। আমার কথা আমি রাখবো। আয়াতকে কোলে তুলে বিছানায় শুয়ে কম্বল মেলে দেয়। কান্নার ফলে চোখগুলো ফুলে আছে। চোখে বন্ধ চোখে আলতো হাত বুলায় সিদ্রাত। এই চোখ দুটোতে সে নিজের জন্য ভালোবাসা দেখতে পায়। ঘুম থেকে উঠেই নিচে নেমে এসেছে আয়াত। সিদ্রাতের সামনে যেতে রাজি নয় সে। বাড়ির কথা খুব মনে পড়ছে তার। মায়ের সাথে তার কথা হলেও দেখা হয় না অনেক দিন। ছোট বোনকেও আদর করতে ইচ্ছে করছে। লিভিং রুমে চুপচাপ বসে আছে আয়াত। কি রে মা, এভাবে বসে আছিস কেন? কিছু কি হয়েছে? সিদ কি তোকে আবারও বকেছে? না মা। তাহলে আমার আম্মাটা ভেবে বসে আছে কেন? বাড়ির কথা খুব মনে পড়ছে। বলতে বলতে চোখে পানি এসে যায় তার। রুবিনা চৌধুরী বুকে জড়িয়ে নেয় তাকে। কাঁদিস না মা, আমি সিদের সাথে কথা বলে তোকে বাড়ি যাবার ব্যবস্থা করে দিব, কেমন? খুশিতে চোখ চিকচিক করছে আয়াতের। সেও চায় সিদ্রাতের থেকে দূরে থাকতে। সে শুধু ওই মানুষটার প্রয়োজন ছাড়া আর কিছুই না। এ বাড়িতে থাকলে তার থেকে দূরে থাকা অসম্ভব। সত্যি বলছো মা, আমি বাড়ি যেতে পারবো? হুম, অবশ্যই পারবি। আমি আজই কথা বলবো ওর সাথে। খাবার টেবিলে উপস্থিত হয় সকলেই। খাবার টেবিল ছাড়া সবাইকে সচরাচর একসাথে পাওয়া যায় না। সিদ্রাত খাওয়ার ফাঁকে আর চোখে আয়াতকেও দেখছে। মাথা নিচু করে খাবার নিয়ে নাড়াচাড়া করছে সে। রুবিনা চৌধুরী মুখ খুললেন এতক্ষণে। সিদ, বলছিলাম কি, অনেক দিন হয় আয়াতে বাড়িতে এসেছে। তো ও চাচ্ছে বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আসতে। না, কি না? কোথাও যেতে পারবে না ও। মাথা নিচু করে চোখে জমানো জল ছেড়ে দেয় আয়াত। এমন করিস না বাপ, মেয়েটা কষ্ট পাচ্ছে। কতদিন হয়ে গেল বাবা মাকে দেখে না বলতো? কিছুক্ষণ চুপ থেকে বলে, 10 মিনিটে রেডি হয়ে নিচে আসতে বলো। দেরি করলে রেখেই চলে যাব। অশ্রুসিক্ত চোখে তাকায় আয়াত। রুবিনা চৌধুরী তাড়া দেয় তাকে রেডি হওয়ার জন্য, না হলে সত্যি তাকে রেখে চলে যাবেন। তাড়াহুড়ো করে রেডি হয়ে দৌড়ে নিচে নামে আয়াত। সকলের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে আয়াত। গাড়ি চলতে শুরু করে। মাথা নিচু করে বসে আছে আয়াত। কারো মুখে কোনো কথা নেই। আয়াতের বাড়ির সামনে এসে গাড়ি থামে। ধীর গতিতে নেমে দাঁড়ায় আয়াত। নিচু স্বরে বলে, ভেতরে আসুন। না। সিদ্রাতের দিকে তাকিয়ে বলে, আমাকে মিস করবেন আপনি? না। এখনো সামনের দিকেই তাকিয়ে আছে সিদ্রাত। আয়াতের দিকে তাকালে দেখতে পেত তার জলে টইটুম্বুর চোখ দুটো। আয়াত মুখে হাত চেপে দৌড় দিল। সিদ্রাত বাড়ির দিকে তাকিয়ে থাকে। মেয়েটাকে কি বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে সে? কিন্তু সে তো চায় না তাকে কষ্ট দিতে। সে চায় আয়াত সব সময় হাসি খুশি থাকুক। আয়াতকে পেয়ে আহমেদ বাড়ির সবাই খুশি আজ। মাকে জড়িয়ে ধরে কেঁদেছে কতক্ষণ।
সবার সাথে হাসি মুখে থাকলেও ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে তার। সারাদিন ভাই বোনদের নিয়ে কেটে যায় তার। ওদিকে কাজে মন বসাতে পারছে না সিদরাত। বারবার আয়াতের অশ্রুমাখা মুখটা চোখের সামনে ভেসে উঠছে। আজ সারাদিনে একবারও কল করেনি সে। রাতে বাসায় এসে খাবার না খেয়েই শুয়ে পড়ে সিদরাত। কিছু ভালো লাগছে না তার। আয়াতকে বুকে নিয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে তার। এখন কিছুতেই ঘুমাতে পারছে না সে। বুকটা খালি খালি লাগছে। আয়াতের নাম্বারে কল করতে থাকে, কিন্তু কিছুতেই রিসিভ করছে না আয়াত। রাগে ফোন আছাড় মেরে সিগারেট নিয়ে ব্যালকনিতে চলে যায়। আয়াতের ফোনটা সামনে বেজে চলেছে, কিন্তু ধরার কোনো প্রয়াস নেই তার। বালিশে মুখ গুজে সমানে কেঁদেই চলেছে সে। সারা রাত ঘুমাতে পারেনি সিদরাত। সকাল হতেই মায়ের সামনে হাজির হয়। মা, আয়াতকে নিয়ে আসো। কেন বাবা, কি হয়েছে? মেয়েটা তো মাত্র কালকেই গেল। কিছু? তুমি নিয়ে আসো, ব্যাস। আর কিছু শুনতে চাই না আমি। ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসবো। কিছু না বলেই উপরে চলে যায় সিদরাত। অট্টহাসিতে ফেটে পড়ে রায়হান। দেখেছো ছোট মা, তোমার ছেলে কেমন বউ পাগল হয়ে গেছে, আবার বলে ভালোবাসে না। রুবিনা চৌধুরী ও মিতু চৌধুরী রেডি হয়ে আয়াতদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আহমেদ বাড়ির প্রত্যেকেই খুব খুশি হয় তাদের দেখে। তবে ফিরে যাবার কথা শুনে ভরকে যায় আয়াত। সে কিছুতেই যাবে না। তাদেরকে থাকার জন্য বলা হলেও অন্য সময় এসে থাকবে জানায়। আয়াত তাদেরকে এটা সেটা বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এবার দেখি কি করে আপনি আমার দেখা পান মিস্টার সিদরত চৌধুরী। কথাটা ভেবেই শয়তানি হাসি দেয় আয়াত। আয়াত আসেনি শুনেই রাগে ফেটে পড়ে সিদরাত। এত সাহস কোথায় পায় ও? এবার সেটাই দেখবো আমি। হনহনিয়ে বেরিয়ে যায় সিদরাত। হতাশ চোখে তাকিয়ে থাকেন রবিনা চৌধুরী। আল্লাহই জানে তার ছেলে আবার কি কাণ্ড ঘটায়। আয়াত কোথায়? সিদরাতের উপস্থিতিতে চমকে যায় আহমেদ বাড়ির সবাই। সজীব আহমেদ এগিয়ে আসেন। আমি বসতে আসিনি। আয়াত কোথায়? কোনটা রুম ওর? সজীব আহমেদ হাতের ইশারায় দেখিয়ে দেয়। হনহনিয়ে সেদিকেই চলে যায় সিদরাত। রূপা বেগম তাড়া দেন বাজারে যাওয়ার জন্য। মেয়ে জামাই প্রথম এ বাড়িতে এসেছে বলে কথা। সজীব আহমেদ ও আনোয়ার আহমেদ দুভাই মিলে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। আরোহীর কাণ্ডে ভীষণ লজ্জিত আনোয়ার আহমেদ। তাই তো সিদরাতের সামনে দাঁড়াতে সংকোচ বোধ করেন তিনি। আয়াত বিছানায় শুয়ে এক মনে উপন্যাস পড়ছিল। দরজা বন্ধ হওয়ার শব্দ পেয়ে সেদিকে তাকায়। সিদরাতকে দেখে দ্রুতগতিতে উঠে দাঁড়ায়। আপনি এখানে? ফোন কোথায়? ভয় পেয়ে যায় আয়াত, তবে তা প্রকাশ করে না সে। হাত দিয়ে দেখিয়ে দেয়। ওই টেবিলে। টেবিল থেকে ফোন নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে সিদরাত। ফোন যখন ধরবি না, তাহলে তোর ফোন চালানোর কোনো মানেই নেই। এগিয়ে আসে সিদরাত। আয়াত পালিয়ে যেতে নিলে হাত টেনে ধরে সিদরাত। আয়াত বুঝতে পারে আজকে তার রক্ষে নেই। আয়াতকে দেয়ালের সাথে মিশিয়ে দুপাশে দু হাত দিয়ে আটকে ফেলে। গম্ভীর কণ্ঠ তার। আয়াত বুঝতে পারে তার বিরুদ্ধে কিছু বললেই আজ সে নিশ্চিত মার খাবে। বিনা বাক্যে সিদরাতের চোখে চোখ রাখে আয়াত। কি ভয়ঙ্কর লাল হয়ে আছে তার চোখ। কপালের রগগুলোও ফুলে আছে। আচ্ছা, সে কি খুব রেগে আছে? কিন্তু হঠাৎ এত রেগে গেল কেন? আমি ফিরে যাইনি বলে? মাকে পাঠিয়েছিলাম, যাসনি কেন? অল্প কণ্ঠে বলে আয়াত। এমনি, আপনার কাছে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আর একটু এগিয়ে আসে সিদরাত। ইচ্ছে থাক বা না থাক, তোকে আমার সাথেই থাকতে হবে। যে আমাকে ভালোবাসে না তার সাথে আমি থাকবো না। রাগে জোয়াল শক্ত হয় সিদরাতের। ভয়ে আয়াত চোখ নামিয়ে ফেলতে গেলে গর্জে ওঠে সিদরাত। চোখ নামাবি না। আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে জানে মেরে দেব। একটু থেমে কপালে কপাল ঠেকিয়ে বলে, বাড়ি ফিরে চল। এটাই আমার বাড়ি আর আমি আমার বাড়িতেই আছি। আমার রাগ বাড়াবি না বলে দিলাম, ভালো হবে না তোর জন্য। কেন যাব আমি ওই বাসায়? কে হই আমি আপনার? দুহাত দিয়ে আয়াতের মুখ আঁকড়ে ধরে। তরতর করে কাঁপছে আয়াতের ঠোঁট। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সিদরাত। তুই আমার হ্যাঁ বলুন, কে হই আমি আপনার? বউ। তুই আমার বউ। হ্যাঁ, এই প্রথমবার সিদরাত নিজের মুখে আয়াতকে বউ বলে সম্বোধন করলো। কাঁপুনি বেড়ে যায় আয়াতে। নিজেকে সামলাতে না পেরে আয়াতের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় সিদরাত। তাকে ছেড়ে দিয়ে ঠোঁট মুছতে মুছতে আয়াতের হাত আঁকড়ে ধরে। আয়াতকে সাথে নিয়ে সবার সামনে আসে সিদরাত। রান্নাঘর থেকে দৌড়ে আসেন রুবিনা বেগম।
ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। সোজা সাপটা উত্তর তার। ঘর থেকে বের হয়ে আসেন সজীব আহমেদ। অন্যদিন আসবো। আয়াতের হাত ধরেই তাকে টেনে নিয়ে চলে গেল সিদ্রাত। লিভিং রুমে বসে গল্প করছেন রবিনা চৌধুরী ও মিতু চৌধুরী। হঠাৎ সদর দরজা খোলার আওয়াজে সেদিকে তাকায় তারা। আয়াতকে টেনে নিয়ে আসছে সিদ্রাত। ওকে এভাবে টেনে নিয়ে এসেছিস কেন? ওর জন্য এসবই ঠিক আছে, ভালো কথার মেয়ে তো সে নয়। আয়াত দুঃখী দুঃখী মুখ করে তাকায় রবিনা চৌধুরীর দিকে। হাত ছেড়ে রবিনা চৌধুরীকে জড়িয়ে ধরে। মা, তোমার ছেলে আমাকে মেরেছে। চমকে উঠে সিদ্রাত। সে আবার তাকে কখন মারলো? আমি তোকে কখন মেরেছি? দেখেছো মা, তোমার সামনে কেমন ধমকাচ্ছে। এই ধমক কি মারের থেকে কম, তুমি বলো? আয়াতের কথা শুনে হাসি পেলেও তা প্রকাশ করে না রবিনা চৌধুরী। সেটাই তো, তুই ওকে এভাবে ধমকাচ্ছিস কেন? আর যেন এসব না শুনি বলে দিলাম। রুবিনা চৌধুরী ভালো করেই জানেন বকলেও কখনো গায়ে হাত তুলবে না সিদ্রাত। মিটিমিটি হাসতে থাকে আয়াত। আয়াতের এমন হাসি দেখে রাগে হনহনিয়ে উপরে চলে যায় সিদ্রাত। উচ্চস্বরে হাসতে থাকে সবাই। জার্নি করে এসেছিস, যা রুমে গিয়ে রেস্ট কর। বিনা বাক্যে উপরে চলে গেল আয়াত। লম্বা সময় নিয়ে গোসল শেষ করে সিদ্রাত বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। আয়াতকে বের হতে দেখেই কাছে ডাকে। চুল মুছে সিদ্রাতের সামনে আসে আয়াত। আলতো হাতে তাকে বসিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়ে সিদ্রাত। শান্ত কণ্ঠস্বর তার। মাথায় হাত বুলিয়ে দে। কথা বাড়ায় না আয়াত। আলতো হাতে মাথায় হাত বুলাতে থাকে। একটা কথা জিজ্ঞেস করি? হুম। আপনাকে অনেক মিস করেছি। আমি মনে মনে চাচ্ছিলাম আপনি আসেন আমাকে নিতে, আর আপনি স্বীকার করেন আর না করেন। আমি জানি আপনি আমাকে মিস করেছেন। আমি না মনের কথা মনে রাখতে পারি না, দম বন্ধ লাগে। আয়াতের অগোচরে হাসে সিদ্রাত। বলুন না আপনি মিস করেছেন আমাকে। অনেকক্ষণ চুপ থেকে মুখ খুলে সিদ্রাত। সারা রাত ঘুমাতে পারিনি আমি, এখন আমাকে ঘুমাতে দে। কথাটা বলে আয়াতের পেটে মুখ গুজে কোমর জড়িয়ে শুয়ে থাকে। সিদ্রাতের এহেন কাণ্ডে শরীরে বিদ্যুৎ খেলে যায় আয়াতের। নড়াচড়া বন্ধ হয়ে যায়। মুখে তার মৃদু হাসি। তার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছে সে। সিদ্রাতের মাথায় হাত বুলাতে বুলাতে ওখানেই ঘুমিয়ে পড়ে আয়াত। দরজায় নক করার শব্দে ঘুম ভেঙে যায় সিদ্রাতের। তাকিয়ে দেখে আয়াত বেডের সাথে মাথা ঠেকিয়ে ওভাবেই ঘুমিয়ে গেছে। আয়াতকে টেনে ভালো করে শুইয়ে দেয় সে। দরজা খুলে দেখে জেরিন দাঁড়িয়ে। ভাইয়া, ফ্রেশ হয়ে নিচে এসো, ছোটো মা ডাকছে তোমাদের। রাত হয়ে গেছে, কখন এসেছো? কিছু খাওয়া হয়নি। ঠিক আছে, আমরা আসছি। রুমে এসে আয়াতকে ঘুম থেকে জাগিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। আজ আয়াতের জন্মদিন, এটা জানা ছিল না সিদ্রাতের। সিদ্রাতের তাকে উইশ না করায় সকাল থেকেই অভিমানে গা ভাসিয়ে দিচ্ছে আয়াত। কিছুতেই সে কথা বলবে না সিদ্রাতের সাথে। এদিকে সিদ্রাতের হয়েছে মহাজালা। কি হয়েছে কিছু বলছেও না আয়াত, তবে সকাল থেকেই মুখ ফুলিয়ে বসে আছে। সে যে সকালেই রুম থেকে বের হয়েছে, এখনো রুমে আসেনি। সিদ্রাত রেগে গিয়ে নিচে নেমে আসে। আয়াত রুবিনা চৌধুরীর কোলে মাথা রেখে শুয়ে কি যেন বিড়বিড় করছে। হয়তো মনের দুঃখগুলো বলছে তার কাছে। ঘরে চল, কথা আছে। এখানেই বলুন, আমি কোথাও যাব না। আমাকে রাগাবি না বলে দিলাম। রুবিনা চৌধুরীর কোল থেকে মাথা উঠিয়ে বলে। ভয় পাই না আপনাকে। মুখে ভয় পায় না বললেও ভেতরে ভেতরে ঠিকই ভয় পাচ্ছে সে। বিনা বাক্যে আয়াতের হাত ধরে নিয়ে যেতে থাকে সিদ্রাত। পেছন থেকে রুবিনার আওয়াজে শোনা যায় সে। আজকে ওর জন্মদিন, ওকে বকবি না বলে দিলাম। রুবিনা চৌধুরীর কথায় পা থেমে যায় সিদ্রাতের। কি? যা শুনেছিস তাই। আর কিছু না বলে আয়াতকে ঘরে নিয়ে আসে সে। সমস্যা কি তোর? কিছু না। তাহলে এমন করছিস কেন? কি করেছি? জানিস না আমি আজকে বাসায়? তুই আমার কাছে না থেকে নিচে কি করছিস? কেন আপনার কাছে থাকবো? আপনার বউ আমি। আজকে আমার জন্মদিন, আপনি সেটা জানেনও না। এবার আয়াতের অভিমানের কারণ ধরতে পারে সিদ্রাত। তুই না বললে আমি কি করে জানবো? সিদ্রাত আয়াতের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। মেয়েটা সত্যিই পাগল। জন্মদিনের শুভেচ্ছা জানায়নি বলে কেমন গাল ফুলিয়ে বসে আছে। কি চাই তোর? চাইলে দেবেন। চেয়ে দেখ। আপনাকে চাই। স্তব্ধ হয়ে যায় সিদ্রাত। আয়াত তার মুখের দিকে তাকিয়ে থাকে। রুম থেকে বের হতে হতে বলে সিদ্রাত। আমার কিছু কাজ আছে, আমি বাইরে থেকে আসছি। চুপ করে থাকে আয়াত।
সে তো জানতোই সিদ্রাতের উত্তর কি হবে, তাহলে এখন কষ্ট লাগছে কেন? চোখের জল মুছে নিচে চলে যায় আয়াত। আজকের দুপুরের খাবার সব আয়াতের পছন্দ মতো হচ্ছে। রায়হান কাছে ডেকে তাকে শুভেচ্ছা জানায়। মুচকি হাসে আয়াত। তোমার কি উপহার চাই বলো? কিছু চাই না আমার। তা বললে তো হবে না। কি দেওয়া যায় তোমাকে? আয়াতের ফোনটা ভেঙে গিয়েছে ভাইয়া, তুমি বরং ওকে একটা ফোন কিনে দিও। রায়হানের কথার উপর আর কোনো কথা বলতে পারলো না সে। সিদ্রাত বাদে চৌধুরী বাড়ির সবাই তাকে কিছু না কিছু উপহার দিয়েছে। বেলুন দিয়ে বাড়ি সাজিয়েছে রিপা আর সোহান। এর বদলে সিদ্রাতের থেকে মোটা অঙ্কের টাকাও নিয়েছে তারা। কেক আনা হয়েছে তার জন্য। বিকেলে সবার জোরাজোরিতে রুবিনা চৌধুরীর দেওয়া বারবি গাউন পরেছে আয়াত। জেরিন সাজিয়ে দিয়েছে তাকে। নিচে নেমে আসে আয়াত। তাকে দেখে রুবিনা চৌধুরী বলে ওঠে, মাশাআল্লাহ, নজর যেন না লাগে আমার মেয়েটার। পাশের সোফায় ভাবলেশীন হয়ে বসে আছে সিদ্রাত। তাকে দেখে রাগ হচ্ছে আয়াতের। কই একটু ভালো মন্দ কথা বলবে তা না, দেখো কেমন করে বসে আছে। পাষাণ একটা। মনে মনে কথাগুলো আওড়ায় আয়াত। সব মিলে আনন্দের সাথেই দিন কাটে আয়াতের। সন্ধ্যা নেমে আসে ধরনীর বুকে। এতক্ষণ ধরে গাউন পরে থাকায় অস্বস্তি হচ্ছে আয়াতের, তাই ড্রেস চেঞ্জ করে একটা সাধারণ 3 পিস পরে নেয়। রাতে ডিনার শেষ করে রুমে ঢুকে আয়াত। রুমের লাইট অফ। কিছুটা ভয় পায় সে। কিছু বলে ওঠার আগেই অন্ধকারে তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয় সিদ্রাত। যা ভাবির কাছে গিয়ে এটা পড়ে আয়, আমার কথা যেন নড়চড় না হয়। এত রাতে ভাইয়া? রায়হান ভাইয়া ঘরে নেই, যা তুই। কিছু না বলে চলে যায় আয়াত। কি আছে ব্যাগটাতে? আর ভাবির কাছে গিয়েই বা পড়তে বলল কেন? জেরিনের ঘরে এসে প্যাকেট খুলেই চোখ ছানা বড়া তার। নীল রঙের শাড়ি দেখে স্তম্ভিত হয়ে যায় সে। সিদ্রাত তাকে শাড়ি দিয়েছে। শাড়ি দেখে মিটিমিটি হাসছে জেরিন। কি হলো ভাবি, তুমি এভাবে হাসছো কেন? না, এমনি। আসো তোমাকে শাড়ি পরিয়ে দিই। শাড়ি পরিয়ে তাকে হালকা সাজিয়ে দিল জেরিন। মাশাল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। মুচকি হেসে জেরিনের থেকে বিদায় নিয়ে চলে যায় আয়াত। রুমের বাইরে দাঁড়িয়ে আছে সে। কোথা থেকে একরাশ লজ্জা এসে ঘিরে ধরে তাকে। আস্তে দরজা খুলে ভেতরে প্রবেশ করে চমকে ওঠে। পুরো রুম ফুল আর বেলুন দিয়ে সাজানো। টেবিলের উপর ক্যান্ডেল সহ কেক রাখা। আয়াতকে দেখে এগিয়ে আসে সিদ্রাত। সিদ্রাতের দৃষ্টিতে শরীরের কম্পন সৃষ্টি হয় তার। চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। সিদ্রাত তার কানের কাছে মুখ ঠেকিয়ে ফিসফিস করে বলে, আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে তোকে। চুলে হাত গুজে দিয়ে আরো কাছে আনে তাকে। শুভ জন্মদিন আয়াত। কপালে অধর ছোঁয়ায় সিদ্রাত। মুখে প্রাপ্তির হাসি ফুটে আয়াতের। কেক কাটবি আয়। আয়াতকে বসিয়ে তার ঘা ঘেঁষে বসে সিদ্রাত। দুজনে মিলে কেক কাটে। আয়াত নিজ হাতে খাইয়ে দেয় সিদ্রাতকে। আয়াতকে পাজা কোলে তুলে নেয় সিদ্রাত। আয়াত পরম আবেশে তার গলা আঁকড়ে ধরে। ব্যালকনিতে এনে নামিয়ে দেয় তাকে। ফুলে সজ্জিত পাশের দোলনায় বসে পড়ে সিদ্রাত এবং আয়াতকে টেনে তার কোলে বসায়। মিসেস সিদ্রাতের কি অভিমান কমেছে? মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ায় আয়াত। সিদ্রাত আয়াতের ঘাড়ের চুলগুলো সামনের দিকে ঠেলে দেয়। সিদ্রাতের হাত পিঠে পড়ায় কেঁপে উঠে আয়াত। ডায়মন্ডের নেক পিস পরিয়ে দেয় আয়াতকে। আয়াত গলায় হাত দিয়ে অবাক হয়ে যায়। সিদ্রাতের দিকে ঘুরতে চায় সে, কিন্তু সিদ্রাত তার কোমর আঁকড়ে ধরে তার ঘাড়ে থুতনি ঠেকায়। আয়াত কিছু বলতে নিলে চুপ করিয়ে দেয় সিদ্রাত। কোনো কথা নয়। স্তব্ধ হয়ে পরিবেশটা উপভোগ করে দুজনেই। হঠাৎই সিদ্রাতের কণ্ঠ শোনা যায়। আজ থেকে তোর হলাম, শুধু তোর। কোমরে রাখা সিদ্রাতের হাত খামচে ধরে কান্না করে দেয় আয়াত। এই যে তার প্রাপ্তির কান্না, তার পাওয়া সবচেয়ে দামি উপহার। সিদ্রাত তাকে ঘুরিয়ে বুকে চেপে ধরে। আবার কাঁদছিস কেন? মিনমিনিয়ে গলায় উত্তর দেয় আয়াত। এটা কষ্টের কান্না নয়, আপনি বুঝবেন না। চৌধুরী বাড়ির প্রত্যেকটা মানুষকে পাগল করে ফেলছে আয়াত। সবাইকে বারবার দেখাচ্ছে সিদ্রাতের দেওয়া উপহার। আয়াতের খুশিতে খুশি হয় চৌধুরী বাড়ির সকলে। উপর থেকে ডাক পড়ে আয়াতের। দ্রুত পায়ে উপরে চলে যায় সে। বলুন। রেডি হয়ে নে, বাইরে যাব। চোখ মুখ চিকচিক করে ওঠে আয়াতের। কোথায় নিয়ে যাবেন? এই দেখতে পাবি।
সিদ্ধার্থ রেডি হয়ে নিচে নেমে যায়। মা, আমি আয়াতকে নিয়ে শপিংয়ে যাচ্ছি। তোমাদের জন্য কি কিছু নিয়ে আসবো? আমাদের কিছু লাগবে না, তুই আয়াতকে নিয়ে যা। মেয়েটা আমার 5 মাস কেটে গেল, এখনো কিছুই কেনেনি। আমি যা এনে দিয়েছি হাসি মুখে সেটাই নিয়েছে, কখনো মুখ ফুটে কিছু চাইনি। চুপ মেরে যায় সিদ্ধার্থ। তারই ভুল হয়েছে। আয়াতের কখন কি লাগবে সেটা খেয়াল রাখা উচিত ছিল তার। তবে এখন থেকে স্বামী হিসেবে তার দায়িত্ব সে পালন করবে। কখনো অভিযোগ করতে দেবে না আয়াতকে। ঠিক আছে মা। সাদা সালোয়ার কামিজ পরে গলায় লাল ওড়না ঝুলিয়েছে আয়াত, চুলগুলো ছাড়া, ঠোঁটে হালকা লিপস্টিক। যখন সিঁড়ি দিয়ে নামছিল চুলগুলো বাতাসের তালে তালে উঠছিল। নিচে থেকে সিদ্ধার্থ এক ধ্যানে তাকিয়ে থাকে তার দিকে। সবাই সত্যি বলে মেয়েটা অদ্ভুত সুন্দর। এত অল্প সাজে কি অমায়িক লাগছে তাকে। আয়াত নিচে নেমে তার পাশে দাঁড়ায়। রুবিনা চৌধুরী আয়াতকে কাছে টানে। মাশাআল্লাহ, আমার মাটাকে অনেক সুন্দর লাগছে আজ। মুচকে হাসে আয়াত। মা, আসি, বাসায় ফিরতে দেরি হবে। ঠিক আছে, সাবধানে যাবি। বেরিয়ে যায় সিদ্ধার্থ। আয়াত সকলের থেকে বিদায় নিয়ে তার পিছু পিছু আসে। গাড়ি চালাচ্ছে আর বারবার আর চোখে আয়াতকে দেখছে সিদ্ধার্থ। শান্ত স্থির হয়ে বসে থাকার মেয়ে আয়াত না। সে কখন থেকে এটা ওটা প্রশ্ন করেই যাচ্ছে। সিদ্ধার্থ আর উত্তরে শুধু হুম হা করছে। এই 5 মাসে আয়াতের বকবক শোনা তার অভ্যাস হয়ে গেছে। বড় শপিং মলের সামনে এসে গাড়ি থামায় সিদ্ধার্থ। গাড়ি পার্কিং করে ভেতরে ঢুকে যায় তারা। শপিং মলে অনেক মানুষ থাকায় সিদ্ধার্থ আয়াতের হাত ধরে রাখে। যা যা ভালো লাগে কিনতে থাক। আমার কিছু চাই না। যেটা বলেছি সেটা কর। কিছুই কিনছে না আয়াত। সিদ্ধার্থ আর কিছু না বলে নিজের পছন্দ মতো জিনিস কিনে দিতে থাকে। আয়াতের কোনো কথাই শুনছে না সে। অনেকগুলো শাড়িও কিনে দিয়েছে তাকে। সিদ্ধার্থ আয়াতের জন্য জুয়েলারি দেখছিল। হঠাৎ আয়াতের চোখ যায় পাশে রাখা কাচের রেশমি চুড়ির দিকে। জুয়েলারি পছন্দ করে টাকা পে করে সিদ্ধার্থের। আয়াতের দিকে তাকাতেই তাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে তার দৃষ্টি অনুসরণ করে সে ওদিকে তাকায়। পছন্দ হয়েছে? সিদ্ধার্থের কথাই চমকে উঠে আয়াত। দ্রুত না সূচক মাথা নাড়ায়। ওখানে যতগুলো রেশমি চুড়ি আছে সব প্যাক করে দিন। চমকে সিদ্ধার্থের দিকে তাকায় সে। না না না, আমার লাগবে না। আয়াতের কথায় কোনো নড়চড় হলো না সিদ্ধার্থের। দোকান থেকে বেরিয়ে বলতে শুরু করে আয়াত। আপনি এত কিছু কেন কিনছেন? আমার লাগবে না এসব, প্লিজ পাগলামি বন্ধ করে বাড়ি ফিরে চলুন। আয়াতের কথায় কোনো হেলদোল নেই সিদ্ধার্থের। সে নিজের মতো এটা সেটা কিনেই চলেছে। বাড়ির সবার জন্য টুকিটাকি জিনিস কিনেছে সে। দুপুরের খাবার খেয়ে বের হয়ে যায় তারা। বাড়ির দিকে না গিয়ে উল্টো পথে গাড়ি চালাচ্ছে সিদ্ধার্থ। এটা তো বাড়ির পথ নয়, আমরা কোথায় যাচ্ছি? কোথায় যেতে চাস? আমি তো কিছু চিনিই না, নানু বাড়ি ছাড়া কখনো তেমন ঘুরতে যাওয়া হয়নি আমার। তাহলে যেদিকে চোখ যায় সেদিকে চলে যাই, কি বলিস? আচ্ছা, গ্লাস ভেদ করে রোদ এসে পড়ছে আয়াতের চোখে মুখে। এতে যেন তার সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণ চুপ থেকে শুনুন, হুম। ভালোবাসি। দ্রুত গাড়ি থামায় সিদ্ধার্থ। আয়াত ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে। দেখুন, ধমকাবেন না, আমি এমনিই ভয় পেয়ে গেছি। আপনি কিছু বললে ভয়ে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আর এর জন্য আপনি দায়ী থাকবেন। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না, কিন্তু কি করব বলুন? আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি, আর আপনি মানেন বা না মানেন আমি আপনার বউ। আপনাকে ভালোবাসার পুরো অধিকার আমার আছে। একদমে কথাগুলো বলে শান্ত হয় আয়াত। সিদ্ধার্থের কোনো সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে সিদ্ধার্থ তার দিকেই তাকিয়ে আছে। ভয়ে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলে আয়াত। সিদ্ধার্থ এক টানে আয়াতকে তার বুকে এনে এক হাত দিয়ে জড়িয়ে রেখে অন্য হাত দিয়ে গাড়ি চালানো শুরু করে। হকচকিয়ে উঠে আয়াত। এই সময় এমন কাণ্ড সে মোটেই আশা করেনি। আপনি? কথা শেষ করতে পারল না আয়াত। চুপ। এভাবেই সিদ্ধার্থের বুকে মাথা রেখে সামনের দিকে তাকিয়ে থাকে আয়াত। সিদ্ধার্থ আয়াতের মাথায় থুতনি ঠেকায়। কেন জানি মেয়েটাকে বুকে রাখলে অদ্ভুত শান্তি অনুভব হয় তার। গাড়ি থামান প্লিজ, কি হয়েছে? বলছি আগে থামান। গাড়ি থেমে যায়। আয়াতের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আয়াত হাত দিয়ে রাস্তার পাশে বসা ফুচকার দোকান দেখায়। একদম না, এসব আনহেলদি ফুড খাওয়া যাবে না, শরীর খারাপ করবে। কে বলেছে এটা আনহেলদি? এটা অনেক সুস্বাদু, আমি খাবো প্লিজ। না, এসব বাজে খাবার খেতে হবে না।
আমরা কোনো রেস্টুরেন্টে বসি, সেখানে তুমি যত ইচ্ছে খাইও। না, আমি এখানে খোলা আকাশের নিচে রাস্তার পাশে বসেই খাবো। আর আমি কি আপনার টাকা চেয়েছি নাকি? আমি তো আমার টাকাই খাবো। মুখ ফুলিয়ে বসে থাকে আয়াত। আয়াতের কথায় হেসে ফেলে সিদরাত। গাড়ি থেকে নেমে পড়ে তারা। সিদরাত হাঁটতে থাকে, আয়াত তার পিছু পিছু আসছে। ছোট থেকে একা রাস্তা পার হতে পারে না আয়াত। পেছনে তাকিয়ে আয়াতের অবস্থা দেখে সিদরাত তাকে কাছে টেনে তার শরীরের সাথে মিশিয়ে নেয়। পেছন দিয়ে তার কাঁধে হাত রাখে। আয়াত নত মস্তিষ্কে মুচকি হেসে তার সাথে হাঁটতে থাকে। রাস্তার পাশে চেয়ারে বসে আপন মনে ফুসকা খাচ্ছে আয়াত। কেউ যে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সেদিকে কোনো খেয়াল নেই তার। হঠাৎ গলায় খাবার আটকে কাশতে শুরু করে আয়াত। সিদরাত দ্রুত পানি এগিয়ে দেয়। ফাজিল মেয়ে, আস্তে খেতে পারিস না? কেউ কি খেয়ে নিচ্ছে তোর খাবার? পানি খেয়ে শান্ত হয়ে বসে আয়াত। আপনি বকছেন কেন? আমি ইচ্ছে করে করেছি নাকি? হঠাৎ গলায় আটকে গেল। এমন রাক্ষসের মতো খেলে গলায় তো আটকাবেই। কি আমি রাক্ষস? তা নয় তো কি, কথা না বাড়িয়ে খাবার শেষ কর। মুখ ভেঙিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দেয় আয়াত। আপনি খাবেন? এসব খাই না আমি। সেটাই ভালো। জিনিসের মর্ম আপনি কি করে বুঝবেন? বিড়বিড় করে বলে আয়াত। এভাবে বিড়বিড় করছিস কেন? যা বলার জোরে বল। কই না তো, কিছু বলিনি আমি। খাবার শেষ করে গাড়ির দিকে অগ্রসর হলে আয়াতের কথায় থেমে যায় সিদরাত। একটু থাকি না, হাঁটতে ভালো লাগছে আমার। না। বাচ্চা বাচ্চা মুখ করে বলল আয়াত। সিদরাত বিনা বাক্যে আয়াতের পাশে হাঁটতে শুরু করে। আয়াত নিজ উদ্যোগে সিদরাতের বাহু আঁকড়ে ধরে। সিদরাতের মুখে প্রাপ্তির হাসি ফুটে ওঠে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। সামনেই কতগুলো ফুলের দোকান দেখতে পায় তারা। সিদরাত ফুলের দোকান থেকে গোলাপ ফুলের রাউন্ড ব্যান্ড নিয়ে আয়াতের মাথায় পরিয়ে দেয়। সাদা ড্রেসের সাথে খুব মানিয়েছে ফুলগুলো। ফুল পেয়ে খুশিতে খিলখিলিয়ে হেসে ওঠে আয়াত। শেষ বিকেলের হালকা রোদ পড়েছে তার মুখে। এমত অবস্থায় আয়াতকে সিদরাতের কাছে আসমানের থেকে নেমে আসা সদ্য পরি মনে হচ্ছে। আরো চাই? না, ঘুরতে ঘুরতে ব্যস্ত হয়ে যায় তাদের। সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলুন বাসায় ফিরে যাই। আয়াতের দিকে তাকায় সিদরাত। ভালো লেগেছে? খুব। হেসে দেয় দুজনেই। বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা। বাড়িতে এসে সকলের জন্য কেনা উপহারগুলো দেওয়া হয় সবাইকে। সিদরাতের আনা জিনিস সকলেরই পছন্দ হয়। তোরা রুমে গিয়ে রেস্ট কর, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছিস। আমি তোদের খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে মা। উপরে চলে যায় তারা। ছোট মা, তোমাকে বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে? দেখেছো, আল্লাহর রহমতে ওরা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। দেখছো না আয়াত কত হাসি খুশি থাকে আজকাল। আল্লাহ ওদের উপর আর রহমত বর্ষণ করুক। আমিন। সিদরাত গোসল থেকে বের হতেই পেছন থেকে জড়িয়ে ধরে আয়াত। সিদরাত কিছুটা ভড়কে যায়। ধন্যবাদ কেন? আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আয়াতকে পেছন থেকে টেনে সামনে এনে কপালে অধর ছোঁয়ায় সিদরাত। তখনই খাবার নিয়ে রুমে প্রবেশ করে কেয়া। এ বাবা, আমি কিচ্ছু দেখিনি। কেয়ার আওয়াজ পেয়ে দূরে ছিটকে সরে দাঁড়ায় তারা। আমি সত্যি কইতাছি ভাইজান, আপনি যে আপামনিরে কিস করতেছিলেন সেটা আমি একটুও দেখি নাই। হেসে ফেলে আয়াত। সিদরাত ধমকে ওঠে। হাসার কি আছে? আর তুই খাবার রেখে বের হ। আর যদি দেখেছি নক না করে ঢুকেছিস তাহলে তোর খবর আছে। কেয়া খাবার রেখে আয়াতের দিকে তাকিয়ে দাঁত বের করতে করতে চলে যায়। কেয়া চলে যেতেই উচ্চ শব্দে হাসে আয়াত। সিদরাত একবার তার দিকে তাকায়, ব্যালকনিতে চলে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে বরাবরের মতো আয়াতকে কাছে পায় না সিদরাত। রেডি হয়ে নিচে এসে আয়াতের উপর চোখ আটকে যায় তার। লাল পাড়ে সাদা শাড়ি পরেছে আয়াত। হাত ভর্তি সাদা আর লাল রেশমি চুড়ি, চোখে কাজল আর হালকা লিপস্টিক। ব্যাস, এতেই অপরূপ সুন্দর লাগছে তাকে। প্রান্তকে কোলে নিয়ে তার সাথে দুষ্টুমি করছে আয়াত। পাশে বসে জেরিন, সেও শাড়ি পরেছে আজ। রুবিনা চৌধুরীও বেশ পরিপাটি। সবাই এত সেজেগুজে আছে কেন? বাড়িতে কি আজ কেউ আসবে? হঠাৎ রায়হান এসে পাশে দাঁড়ায়। ভাই, বাড়িতে কি কেউ আসবে? সবাই এত পরিপাটি হয়ে আছে। না, কেউ আসবে না, তবে মহিলা পার্টি আজ যাচ্ছে নানু বাড়ি। কেন, নানুর শরীর ঠিক আছে তো? হ্যাঁ নানু ঠিকই আছে, কিন্তু সে বায়না ধরেছে তোমার বউ দেখবে। ব্যাস, আর কি,
তারাও রেডি হয়ে গেল আর আমাকেও সাথে বেঁধে নিয়ে যাচ্ছে। আবার বলছে আজকে নাকি থাকবেও। আয়াতের দিকে রাগী চোখে তাকায় সিদ্রাত। তার মামাতো ভাই রনির চরিত্র সম্পর্কে তার ভালোভাবেই জানা আছে। কিছুতেই সে আয়াতকে একা ও বাড়িতে যেতে দিবে না। উচ্চ শব্দে মায়ের উদ্দেশ্যে বলে ওঠে সিদ্রাত। কই, আমাকে তো বললে না তোমরা গ্রামের বাড়ি যাচ্ছ? যখন জানি হাজার বাহানা করলেও তোকে সাথে নেওয়া যাবে না, তাই তোকে বলা আর না বলা একই। ভেবেছিলাম যাওয়ার সময়ই বলে দিব। তোমরা যাও, আয়াত কোথাও যাবে না। কেমন কথা এটা সিদ? তোমার নানু ওকে দেখার জন্য পাগল হয়ে আছেন, আর তুমি বলছো ওকে রেখে যেতে? সবার দৃষ্টি আপাতত তাদের উপর। নানুকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করব আমি। পাগলের মতো কথা বলো না। এই বয়সে এত দূর কি করে আসবেন তিনি? তুমি ভালো করেই জানো হাঁটুর ব্যথায় তিনি একা হাঁটতে পারেন না। মায়ের মুখের উপর আর কিছু বলতে পারলো না সিদ্রাত। আয়াতের দিকে দৃষ্টি যায় তার। রুমে আয়, কথা আছে। দ্রুত পায়ে উপরে চলে যায় সিদ্রাত। রুবিনা চৌধুরীর পানে ভীতু নয়নে তাকায় আয়াত। উপরে যা, দেখ ও কি বলে। হুম। ধীর পায়ে উপরে চলে যায় আয়াত। রুমে ঢুকে দেখে সিদ্রাত জানলার দিকে তাকিয়ে আছে, দৃষ্টি তার বাইরে। আয়াতের উপস্থিতি টের পেয়ে তার দিকে ঘুরে দাঁড়ায়। প্রচন্ড রেগেছিল সিদ্রাত। মা না হয় তাকে জানায়নি, কিন্তু আয়াতের তো উচিত ছিল তাকে জানানো। তা না করে শাড়ি পরে রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আয়াতের দিকে তাকিয়ে তাকে ধমক দিতে পারলো না সে। পারবে কি করে? এই যে আয়াত ভীতু চোখ মুখে দাঁড়িয়ে আছে, দূর থেকেও বুঝতে পারছে আয়াতের কাঁপুনি। এমনিতেও আয়াতের হাজার বকবক শুনতে হয়। বাড়িতে থাকলে সারাক্ষণ তার আশেপাশে ঘুরঘুর করে, আর রেগে গেলে মেয়েটা তাকে বড্ড বেশি ভয় পায়। কেমন ভয় পেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখো। প্রচন্ড হাসি পাচ্ছে সিদ্রাতের। কিছুক্ষণ চুপ থেকে মুখ খুলে সিদ্রাত। দরজা বন্ধ কর। মুখ উঠিয়ে সিদ্রাতের চোখে চোখ রাখে আয়াত। না, তার চোখে কোনো রাগ দেখতে পাচ্ছে না আয়াত। একটু আগেই তো কত রেগে ছিল মানুষটা, হঠাৎ শান্ত হয়ে গেল কি করে? খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে আয়াত। সোফায় বসে আয়াতকে কাছে ডাকে সিদ্রাত। আয়াত বিনা বাক্যে তার কাছে যায়। আয়াতকে কোলে বসিয়ে ঘাড়ে থুতনি রাখে। সিদ্রাতের দাড়ির খোঁচায় শরীর শিউরে ওঠে আয়াতের। কোথায় যাবি? ধীর কণ্ঠে সিদ্রাত শুধায়। নানু যেতে বলেছেন। আমাকে জানিয়েছিস? কার পারমিশনে শাড়ি পরে এভাবে ঘুরে বেড়াচ্ছিস? ভয় বেড়ে যায় আয়াতের। তুই আমাকে ভয় পাচ্ছিস কেন? আমি বকেছি তোকে নাকি মেরেছি? না সূচক মাথা নাড়ায় আয়াত। উত্তর কিন্তু এখনো পাইনি আমি। আসলে মা আমাকে কালকে জানিয়েছেন। মা বলেছেন আপনিও বাসায় যাওয়া পছন্দ করেন না। আমি ভেবেছি আপনি আমাকে যেতে দেবেন না, তাই ভয়ে বলিনি। যেতে চাস? হুম। ফিরবি কখন? মা বলছে আজকে থেকে কালকে ফিরবেন। আমি ঘুমোবো কি করে? তোকে বুকে না নিলে ঘুম আসে না আমার। নত মাথা আরো একটু নত করে। একদিনেই তো আর আপনাকে ছাড়া আমারও ভালো লাগে না, কিন্তু নানু এতবার বলেছেন। কে সাজিয়ে দিয়েছে? ভাবি। সুন্দর লাগছে। লজ্জায় মুখে লাল আভা ভেসে ওঠে আয়াতের। শাড়ি খোল। সিদ্রাতের কথা কানে যেতেই চমকে তৎক্ষণাৎ সিদ্রাতের দিকে তাকায় সে। কি? এভাবে তাকানোর কিছু নেই, শাড়ি খুলতে বলেছি। শাড়ি পরে যেতে পারবি না। কেন? নতুন বউরা শাড়ি পরেই থাকে, আর ভাবিও তো শাড়ি পরেছে। পড়ুক, তুই পরবি না। প্লিজ এমন করবেন না। মা অনেক শখ করে আমায় শাড়ি পরিয়েছেন। শাড়ি খুলে ফেলেছি দেখলে কষ্ট পাবেন। কিছুক্ষণ ভাবে সিদ্রাত। ঠিক আছে, তবে শরীরের কোনো অংশ যদি দেখা যায় তোর খবর আছে। আমার সম্পদে কারোর কুনজর আমি সহ্য করব না। আয়াতকে কোল থেকে নামিয়ে উঠে যায় সিদ্রাত। নিচে যা, আমি রেডি হয়ে আসছি। খুশিতে চকচক করে উঠে আয়াতের মুখ। প্রফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করে। আপনি যাবেন আমাদের সাথে? হুম। সিদ্রাত চলে যেতে নিলে আয়াত পেছন থেকে তার শার্ট আঁকড়ে ধরে। ঘুরে দাঁড়ায় সিদ্রাত। কি? কিছু না বলে সিদ্রাতকে জড়িয়ে ধরে আয়াত। আমি অনেক খুশি। সিদ্রাত মুচকি হেসে জড়িয়ে ধরে মাথায় অধর ছোঁয়ায়। আয়াতের সাথে ম্যাচিং করে সাদা পাঞ্জাবি পরে বের হয় সিদ্রাত। তাকে দেখে আয়াতের খুশি কয়েক গুণ বেড়ে যায়। আয়াত সিদ্রাতের মনোযোগ পাওয়ার জন্য বারবার হাত নাড়াচ্ছে, ফলে চুরির ঝনঝন আওয়াজ সৃষ্টি হচ্ছে। তবুও সিদ্রাত তাকাচ্ছে না তার দিকে। রেডি হয় ব্যস্ত সে। আমি চুড়ি পরেছি, আপনি দেখছেন না কেন? আয়াতের আড়ালে হাসে সিদ্রাত। দেখেছি। আনরোম্যান্টিক একটা।
বিড়বিড় করে বলে আয়াত। রোম্যান্টিক হলে তখন তো সামলাতে পারিস না, তার অজস্র প্রমাণ আছে আমার পিঠে। সিদ্রাতের লাগামহীন কথায় একরাশ লজ্জা এসে ঘিরে ধরে তাকে। দৌড়ে চলে যায় সে। সিদ্রাতও তার পেছনে নিচে নামতে থাকে। আস্তে যা, পড়ে যাবি। কে শুনে কার কথা, এক দৌড়ে নিচে চলে যায় আয়াত। পাঞ্জাবের হাতা গোছাতে গোছাতে নিচে নামছে সিদ্রাত। চৌধুরী বাড়ির সকলেই তাকে দেখে অবাক চোখে তাকিয়ে থাকে সব। সিড, তুই কি? রুবিনা বেগম আর বলতে দেয় না রায়হানকে। শীত, তুই হঠাৎ পাঞ্জাবি পরে অফিস যাচ্ছিস? রায়হান আগেই বুঝতে পেরেছিল আয়াতকে সে কিছুতেই একা যেতে দিবে না। মা, আমিও যাচ্ছি তোমাদের সাথে। সিদ্রাতের কথায় অবাক হলেও বেশ খুশিও হলেন রুবিনা চৌধুরী। তার ছেলে যে আয়াতের জন্যই যাচ্ছে তা বুঝতে বাকি নেই তার। না হলে যে ছেলেকে এত বলেও নিয়ে যাওয়া যায় না, আর আজ সে নিজেই বলছে যাবে। রায়হানের পাশে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে বলে সিদ্রাত। জানটা তুমি সাথে নিয়ে যাচ্ছ, শুধু শরীর নিয়ে আমি কি করব বলো তো? মুচকি হেসে সিদ্রাতের দিকে তাকায় রায়হান। ভালোবাসিস ওকে? রায়হানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সিদ্রাত। এই দৃষ্টিতেই যে যা বোঝার বুঝে নেয় রায়হান। সিদ্রাতের কাঁধে হাত রেখে বলে, ভালো রাখিস ওকে ভাই। রায়হানের কথায় মুচকি হাসে সিদ্রাত। চৌধুরী বাড়ির সবাই রওনা দিলেন মোহনপুর কাল্পনিক গ্রামের উদ্দেশ্যে। সজীব চৌধুরী ও মজিদ চৌধুরী রয়ে গেলেন বাসায়। অফিসে জরুরি কাজ থাকায় তারা যেতে পারছেন না। প্রথম গাড়িতে রুবিনা চৌধুরী ও মিতু চৌধুরী বসেছেন। সামনের সিটে বসেছে রিপা। পরের গাড়ি রায়হান চালাচ্ছে। তার পাশে প্রান্তকে কোলে নিয়ে বসে আছে জেরিন। পেছনে বসে আছে সিদ্রাত, আয়াত ও সোহান। সিদ্রাত নিজের গাড়ি নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রায়হানের ভাষ্যমতে একসাথে গেলে ভালো লাগবে সবার। অগত্যা রায়হানের গাড়িতেই বসেছে তারা। সোহান মোবাইলে গেমস খেলায় ব্যস্ত। সিদ্রাত ফোনে কাকে যেন কাজ বুঝিয়ে দিচ্ছে। তাদের মাঝখানে অসহায় মুখ করে বসে আছে আয়াত। বৃষ্টি হওয়ার কারণে গাড়ির জানলা সব বন্ধ। এসি চলা অবস্থায়ও ঘেমে যাচ্ছে সে। সিদ্রাতের বাহুতে মাথা ঠেকায়। ফোন কানে নিয়েই আয়াতের দিকে তাকায় সিদ্রাত। পরে কল করছি। ফোন কেটে আয়াতকে সোজা করে বসায়। কি হয়েছে, খারাপ লাগছে? এভাবে ঘামছিস কেন? এসি অফ করতে বলুন, দম বন্ধ লাগছে আমার। আবারও শরীর ছেড়ে দেয় সে। সিদ্রাত বলার আগে এসি অফ করে দেয় রায়হান। সিদ্রাত তার পাশে জানলা কাঁচ নামিয়ে দেয়। হুড়মুড়িয়ে বাতাস প্রবেশ করে, সাথে কিছু বৃষ্টির ফোঁটা। জেরিন সামনে থাকা পানির বোতল এগিয়ে দেয়। ভাইয়া একটু পানি খাইয়ে দিন। জেরিন থেকে পানি নিয়ে একটু খাইয়ে দেয় আয়াতকে। খুব বেশি খারাপ লাগছে? না। দৃষ্টি তার বাইরে। জানালার পাশে বসবি? আয়াতকে জানলার পাশে বসতে দিয়ে মাঝখানে আসে সিদ্রাত। বাইরে তাকিয়ে আছে আয়াত। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। যায় কিছু অংশ আয়াতের শরীরেও লাগছে। আয়াত, এখনো খারাপ লাগছে তোমার? না ভাইয়া, কিছুটা ভালো লাগছে এখন। আয়াতের কথায় স্বস্তি পেয়ে ড্রাইভে মনোযোগ দিল রায়হান। বাইরে হাত বাড়িয়ে দেয় আয়াত। আয়াতের এহেন কাণ্ডে ধমকে উঠে সিদ্রাত। হাত ভেতরে আন। ভয়ে চুপচাপ হাত ভেতরে আনে আয়াত। সবাই এটা ওটা নিয়ে কথা বললেও গাল ফুলিয়ে বসে আছে আয়াত। দৃষ্টি তার বাইরে। সিদ্রাত রায়হানের সাথে কথা বলতে বলতে আয়াতের দিকে চেপে বসে। একে নিয়ে যে কি করবে সে। আয়াতের ঘাড়ের পেছনে দিয়ে হাত বাড়িয়ে দেয়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, হাতের ওপর হাত রাখ। আয়াতও আস্তে ধীরে তার হাতের উপর হাত রাখে। সিদ্রাত আঁকড়ে ধরে হাতটা। বাইরে হাত বাড়িয়ে দেয় সিদ্রাত। বৃষ্টির পানি এসে ভিজিয়ে দিচ্ছে হাত দুটো। অদ্ভুত ভালো লাগা ছেয়ে গেল আয়াতের মনে। শরীরের সব ক্লান্তি হাওয়ায় মিশে গেছে। মন এখন ভালো লাগার জোয়ারে ভাসছে। কিছুক্ষণ পরে হাত ভেতরে নিয়ে আসে তারা। আগের মতো ফিসফিসিয়ে বলে, এবার যদি গাল ঠিক না করেছিস তো। নত মাথায় মুচকে হাসে আয়াত। পুরো 3 ঘন্টা পর বাড়ি পৌঁছায় তারা। গাড়ি থেকে নেমে সামনে তাকাতেই দেখে বিশাল দোতলা ভবন। দেখে বোঝাই যাচ্ছে বাড়িটা বেশ পুরনো। বাড়ির ভেতর থেকে বের হয়ে আসেন নিয়ামত রহমান। ইনি হলেন সিদ্রাতের একমাত্র মামা। মামি এগিয়ে এসে সকলের সাথে কুশল বিনিময় করে ভেতরে নিয়ে যায় তাদের। রুবিনা বেগমরা আরো আগে এসে পৌঁছে গেছেন। সিদ্রাতের মামি লিপি বেগম খুবই মিশুক একজন মানুষ। এই অল্প সময়ের মধ্যে আপন করে নিয়েছে তাকে। তার 2 ছেলে মেয়ে।
বড় ছেলে রনি অনার্স 4র্থ বর্ষের ছাত্র, ছোট মেয়ে লুবনা 7ম শ্রেণীর ছাত্রী। রুবিনা চৌধুরী চলে যায় তার মা শেফালি বেগমের সাথে দেখা করতে। বয়স বাড়ার সাথে সাথে নানা সমস্যায় ভুগছেন তিনি। নিজের পায়ে হাঁটার শক্তি হারিয়েছেন। চৌধুরী বাড়ির সকলেই উপস্থিত হয় শেফালি বেগমের রুমে। শেফালি বেগম খুব খুশি তাদেরকে পেয়ে। জেরিন গিয়ে জড়িয়ে ধরে তাকে। কেমন আছো নানু? ও রাস্তায় ঘুমিয়ে গেছে, তাই রুমে শুইয়ে দিয়েছি। রায়হানের মাথায়ও হাত বুলিয়ে দেন তিনি। এতদিন পর সবাইকে একসাথে পেয়ে খুশির অশ্রু ভিড় করে তার চোখে। রায়ন উঠে বিছানার একপাশে দাঁড়ায়। সিদরাত এসে শেফালি বেগমকে জড়িয়ে ধরে। নানু ভাই, এতদিন পর তোর আমার কথা মনে পড়েছে? এটা কেমন কথা হলো নানু? আমি কি তোমাকে ফোন দিই না? শুধু ফোন দিলেই হবে? তা আমার নাতি বউ কোথায়? নড়ে চড়ে উঠে আয়াত। রুবিনা চৌধুরীর পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে সে। সিদরাত তাকে কাছে ডাকে। ধীর পায়ে এগিয়ে যায় সে। নম্রভাবে সালাম জানায় শেফালি বেগমকে। শেফালি বেগম সালামের উত্তর দিয়ে তার পাশে এনে বসায়। আয়াত মাথা নত করে রাখে। শেফালি বেগম আয়াতের থুতনি ধরে মুখ উপরে তুলেন। মাশাআল্লাহ। আয়াতের কপালে চুমু খান তিনি। মাথায় হাত বুলিয়ে বলতে থাকেন। সিদরাত মুচকি হাসে। বালিশের পাশ থেকে একটা জুয়েলারি বক্স বের করে শেফালি বেগম সিদরাতের দিকে বাড়িয়ে দিয়ে বলে উঠেন, নে পরিয়ে দে ওকে। না না নানু, আমার কিছু লাগবে না, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। তা বললে কি করে হয়? খালি হাতে বউ দেখতে নেই। আর দোয়া তো আমি সব সময়ই করি। এটা অনেক আগে কিনেছিলাম সিদের বউয়ের জন্য। তার মুখের উপর আর কিছু বলতে পারলো না আয়াত। সিদরাত বক্সটা খুলে দেখে ভেতরে স্বর্ণের সীতাহার। সিদরাতের কথায় চোখ বড় বড় হয়ে যায় শেফালি বেগমের। সিদ নানু ভাইকে তুই করে বলছিস কেন? নানুর প্রশ্নের কি উত্তর দিবে ভেবে পায় না সে। পাশে থেকে রায়হানের গলা শোনা যায়। ঠিকই হয়েছে, ইচ্ছে মতো বকে দাও, সারাক্ষণ তুই তুকারি করতে থাকে। সিদরাত চুপসে যাওয়া দৃষ্টিতে রায়হানের দিকে তাকায়। দাঁত বের করে শয়তানি হাসি দেয় রায়হান। এটা কেমন কথা নানু ভাই? বউ আদরের জিনিস, আহ্লাদের জিনিস, ভালোবাসার জিনিস। মানুষ ভালোবেসে বউকে কত কিছু বলে ডাকে, আর তুই কি না? নানু, কিসের নানু? এসব চলবে না। তুই ওকে তুমি করে বল। সিদরাত পড়ে যায় বিপাকে। হঠাৎ তুই থেকে তুমি কি করে বলবে? পরে বলবো। কিসের পরে বলবো? এক্ষুনি বল, আমার সামনে। সিদরাতকে এইভাবে হেনস্থা হতে দেখে মাথা নত করে বিনা শব্দে হাসছে আয়াত। ঠিক আছে, এবার বুঝবে মজা। ঠিক হয়েছে, এবার বুঝবে মজা। সিদরাত ভালো করে জানে তুমি না বলা পর্যন্ত ছাড় নেই তার। ধীর গলায় বলে ওঠে সিদরাত। এদিকে এসো। সিদরাতের তুমি সম্বোধনে বুকের মধ্যে কেমন মোচড় দিয়ে উঠে আয়াতের। লজ্জায় নত মাথা আরো নত হয়। যা নানু ভাই। শেফালি বেগমের কথায় আয়াত ধীর পায়ে উঠে সিদরাতের সামনে বসে। সিদরাত আলতো হাতে হারটা পরিয়ে দেয় তাকে। মাশাআল্লাহ, এত দূর থেকে এসেছিস, যা বিশ্রাম কর তোরা। সবাই তাদের জন্য নির্ধারিত রুমে চলে যায় বিশ্রাম নিতে। মাত্রই গোসল সেরে বের হয় সিদরাত। আয়াত আয়নার সামনে দাঁড়িয়ে হারটা খোলার চেষ্টা করে। অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। সিদরাত ধীর পায়ে আয়াতের পেছনে গিয়ে দাঁড়ায়। আয়নার দিকে তাকাতেই সিদরাতের উপর চোখ যায় আয়াতের। সিদরাত এগিয়ে এসে তাকে সাহায্য করে। যাও গোসল করে এসো, শাড়ি পরবে না। ঘুরে সিদরাতের দিকে তাকায় আয়াত। আপনার উপর কোনো জোর নেই, আপনি চাইলে আমাকে তুই করেই বলতে পারেন। তুমি শুনতে ভালো লাগছে না? কিন্তু কোনো কিন্তু নয়, যাও। আর কিছু না বলেই ওয়াশরুমে চলে যায় আয়াত। বাঁকা হাসে সিদরাত, মনে মনে আওড়ায়। আমি না চাইলে কেউ আমাকে জোর করতে পারবে না মিসেস সিদরাত।